তো আমরা গতকাল কন্টিনিউয়াস ফাংশনস কাকে বলে সেটা ডেফিনিশনটা দিয়েছিলাম। তো আজকে কিছু এক্সাম্পলস করব। আর when we are doing our what do you say টিউটোরিয়াল, তখন তো আরো বেশি এক্সাম্পলস করব। তো প্রথমে খুব এলিমেন্টারি জিনিসগুলোকে রেফার করে নেওয়া যাক। যে ধরো তোমার ফাংশনটা দেওয়া আছে f(x) is equal to c, যেখানে c is some constant। ঠিক আছে, সো মানে একটা ফিক্স করে নাও c in r some value, and you look at the function f(x) is equal to c. All right, so this function is continuous on r, এটা তুমি বলতে চাইছো। তো এই কন্টিনিউয়াস অন আর যদি বলতে চাও, তাহলে তার জন্য তোমায় যেটা দেখাতে হয় সেটা হচ্ছে যে তোমার যে কোনো একটা পয়েন্ট নাও। ঠিক আছে, টেক এনি এ ইন আর and you have to show that limit extending to a fx is equal to fa, এটা দেখাতে হবে, তাই না? তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ fx এই প্রথম এক্সাম্পলের জন্য কি হচ্ছে, fx এর মানটা কত? fx এর মানটা হচ্ছে জাস্ট c, রাইট? সো দিস ইজ জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু a c, and hence this is equal to c, এটা আমরা দেখেছি অলরেডি from our discussion on limits, and that is equal to fa. And so it is as trivial as that. তাহলে তোমার at least this much is true, যে তোমার যদি fx টা একটা কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে ওটা যে কোনো পয়েন্ট a নিলে সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, রাইট? So therefore f is continuous at a, এটা তুমি প্রুভ করছো এইভাবে। হ্যাঁ, এবারে তুমি এই এটা যে কোনো এলিমেন্ট নিয়েছিলে অফ আর, so therefore what you get is that that f is continuous on r. ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ইন দ্য ডোমেনে যদি কন্টিনিউয়াস হয় তাহলেই তোমার ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এটা আমরা ডেফিনিশনটা দিয়েছিলাম। তাহলে হলো। সেকেন্ডটা দেখো, সেকেন্ড এক্সাম্পলে তোমার ফাংশনটা দিয়েছে fx is equal to x, মানে এই জায়গাটা বুঝেছো আশা করি। হ্যাঁ, সো দিস ইজ ফর দ্য কনস্ট্যান্ট ফাংশন। এবারে আমি fx is equal to x মানে আইডেন্টিটি ফাংশনটা নিচ্ছি, তাহলে সেটাতেও আমরা বলতে চাইছি ইট ইজ কন্টিনিউয়াস অন আর। ঠিক আছে, সো ওটাই অন আর যদি আমি দেখাতে চাই, তাহলে আমার রিয়েল নাম্বার যে কোনো একইভাবে নেব, টেক এনি এ ইন আর and then you compute what is limit extending to a fx. তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে তোমার ফাংশনটা দেওয়া আছে fx is equal to x, so this becomes limit extending to a x, right? So what is limit extending to a x, এটা আমরা ক্যালকুলেট করে মানে ক্যালকুলেট মানে আমরা অবজার্ভ করে নিয়েছিলাম যখন আমরা লিমিট কম্পিউটেশন করেছি, that this is just equal to a. সো আর f এর ভ্যালু কত? f এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু a সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে। তাহলে তুমি কি বলতে পারছো ফ্রম ইয়োর ডেফিনিশন অফ লিমিট দ্যাট f is continuous at a, রাইট? আর এটা যে কোনো এলিমেন্ট নিয়েছিলে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য f is continuous at that point, সুতরাং পুরো রিয়েল লাইনের উপরে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। সো ইফ ইউ লুক এট a constant function, and that is if you like, মানে খুব বেশি বারে বারে অত গ্রাফ না আঁকলেও চলবে। So if you have the constant function, then your graph is going to look like something like this, that if this point is your c, then your graph is going to look like this, একটা horizontal line, প্রত্যেকটা পয়েন্টে x fx প্লট করছো আর fx is equal to c হচ্ছে, therefore it is going to look like this. It is for the constant function fx is equal to c. And for the identity function, you know what is your graph going to look like? It is going to look like, we have already seen this, all right? So you have a straight line passing through the origin with slope 45 degrees, right? So this is the graph for
fx is equal to x. সো ওই পেনটাকে পেপার থেকে তুলতে হচ্ছে না ইত্যাদি ওই গল্পটা যদি বলতে চাও তাহলেও ইট ইজ পারফেক্টলি অল রাইট, অ্যান্ড অ্যানালিটিক্যালি অলসো ইট ইজ পারফেক্টলি অল রাইট। তার মানে এই দুটো কনস্ট্যান্ট ফাংশন আর আইডেন্টিটি ফাংশনের ক্ষেত্রে আমরা দেখে ফেললাম এটলিস্ট, ঠিক আছে? এই দুটো ফাংশনের ক্ষেত্রে যদি দেখে ফেলো তাহলে তোমার যে কোনো পলিনমিয়াল ফাংশনটা কন্টিনিউয়াস হবে এটা তুমি বলে দিতে পারছো। কেন বলতে পারছো? যে গতকালের যে রিকল করো যে এফ আর জি যদি একটা ডোমেনের উপরে কন্টিনিউয়াস হয় তাহলে বা continuous at a point in continuous at some point A implies f plus g is continuous, right? cf is continuous and f into g এই তিনটে ফাংশনসই কন্টিনিউয়াস at that point হবে, এটা আমরা গতকাল বলেছিলাম। তো সেটাকে তুমি যদি এখানে ইউজ করো তাহলে তুমি কি পাচ্ছ যে প্রথমত তোমার এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায়, আইডেন্টিটি ফাংশন। তাহলে এফ জিটাকে তুমি যদি ইউজ করো বারে বারে তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স ইজ ইকুয়াল টু এক্স নাও, ঠিক আছে? তাহলে তুমি অলরেডি প্রুভ করেছো যে দ্য ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, this is continuous at on whole real line actually, so continuous at any a belonging to r, রাইট? তাহলে এর এফ ফাংশনটাকে তুমি এফ এর সাথে যদি গুণ করে দাও তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট ওই গুণ ফাংশন মানে এফ স্কোয়ার্ড এক্স দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, ভ্যালুটা কত নেবে এফ এক্স ইন্টু এফ এক্স, তার মানে এক্স স্কোয়ার্ড। তাহলে এই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে অ্যাট এভরি পয়েন্ট অফ আর, রাইট? আর এটাকে তুমি যদি অ্যান্ড সো অন যদি তুমি লেখো তাহলে তুমি পাচ্ছ কি যে ফর এনি এন পজিটিভ ইন্টিজার তোমার যদি ফাংশনটা ডিফাইন করো জি এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন তাহলে দ্যাট ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট অফ আর, সো ইট ইজ কন্টিনিউয়াস অন আর। এই জায়গাটা বুঝতে পারছো তো? মানে আমি জাস্ট এই সূত্রটা ব্যবহার করছি, হ্যাঁ, যে যদি এফ আর জি দুটো কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এফ ইন্টু জি এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, ঠিক আছে, যে কোনো পয়েন্টের জন্য। এবার তোমার অলরেডি দেখা হয়ে গেছে যে তোমার আইডেন্টিটি ফাংশনটা কন্টিনিউয়াস অন দ্য রিয়েল লাইন, তার মানে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যে ফাংশনটা সেটা কন্টিনিউয়াস অন দ্য রিয়েল লাইন। তাহলে এফ স্কোয়ার্ড এক্স নাও, মানে এফ স্কোয়ার্ড এক্স মানে কি এফ ইন্টু এফ, তাহলে সেটাও কন্টিনিউয়াস হবে। তার মানে দ্য ফাংশন এক্স টু দি এক্স স্কোয়ার ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। একটু মিউট করে নাও যদি কোনো কোয়েরি না থাকে, হ্যাঁ। তাহলে তুমি এক্সটা কন্টিনিউয়াস অ্যাট এ বলে দিচ্ছ আর এক্স স্কোয়ারটা কন্টিনিউয়াস অ্যাট এ বলে দিয়েছো, তাহলে আবার করে ওই সূত্রটা লাগাও, একটা ফাংশন নাও এফ এক্স ইকুয়াল টু এক্স, অন্য ফাংশনটা নাও এক্স গোয়িং টু এক্স স্কোয়ার, তাহলে তার গুণফল যদি করো তাহলে কি পাচ্ছ এক্স গোয়িং টু এক্স কিউব, তাহলে সেটাও কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট অফ দ্য রিয়েল লাইন হবে। তার মানে এক্স কিউব ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। তারপর এক্স কিউব অব্দি হয়ে গেছে, সেটাকে ব্যবহার করে এক্স টু দি পাওয়ার 4 দেখিয়ে দিতে পারো, তারপরে এক্স টু দি পাওয়ার 5 দেখিয়ে দিতে পারো এন্ড সো অন। তাহলে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য তুমি যদি ফাংশনটা কনসিডার করো এক্স টু দি পাওয়ার এন তাহলে সেটা কন্টিনিউয়াস অন দ্য রিয়েল লাইন হবে। এটা এতটা অবধি কি কনভিন্সড, satisfied? ওকে, সিন্স উই আন্ডারস্ট্যান্ড দিস, তাহলে তারপরের অংশটা কি করছি, তারপরে কিছু স্কেলার্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাতে কি করেছি, কনস্ট্যান্ট ফাংশন 1 কে a0 দিয়ে মাল্টিপ্লাই করছো এইভাবে ভাবতে পারো, অথবা জাস্ট কনস্ট্যান্ট ফাংশন a0 ভাবো, তাহলে দ্যাট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তারপরে কি করছো, x একটা কন্টিনিউয়াস ফাংশন আর a1 একটা কনস্ট্যান্ট, তাহলে ওই cf ইজ কনস্ট্যান্ট কন্টিনিউয়াস সেই হিসেবে ভাবো, তাহলে a1x is also continuous function। তার পরের টার্মটা কি ছিল a2x স্কোয়ার, সেটাও কন্টিনিউয়াস হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি a0 চাইলে লেখো, বুঝতেই পারছো আমার মনে হয়, প্লাস a2x স্কোয়ার্ড
প্লাস এটসেট্রা, রাইট? সো ইট ইজ গোয়িং লাইক দ্যাট। আর ফাইনাইটলি মেনি আছে, এটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ, সিরিজের এখনো যাচ্ছ না। তাহলে এরকম যে প্রত্যেকটা যে টার্ম এখানে যোগফলের টার্ম গুলো প্রত্যেকটাই কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ এবার তুমি এই সূত্রটাকেও ঢুকিয়ে নিচ্ছ। তুমি আগে এক্স টু দি পাওয়ার এন কন্টিনিউয়াস দেখিয়ে দিয়েছো, তারপরে সেটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটাও কন্টিনিউয়াস হবে, সেটা তুমি দেখিয়ে দিচ্ছ। মানে সেটা তুমি গতকালের ওই সূত্রটাকে ব্যবহার করে বলে দিতে পারছো। তাহলে তোমার এবারে লাস্টলি তুমি দেখো যে তুমি এটাও জানো যে দুটো যদি ফাংশন থাকে তাহলে সেই ফাংশন যদি দুজনেই কন্টিনিউয়াস হয় অ্যাট সাম পয়েন্ট, তাহলে তার যোগফলটা কন্টিনিউয়াস হবে। সুতরাং a0 প্লাস a1x কন্টিনিউয়াস হবে, আবার a2x স্কোয়ারটা কন্টিনিউয়াস দেওয়া আছে, সুতরাং এই দুটো প্লাস এটা করলে সেটাও কন্টিনিউয়াস হবে। এরকম করে পরপর যোগ করে করে যাও। তাহলে তুমি যদি পরপর যোগ করে যাও, ফাইনাইটলি মেনি বারই শুধু করছো, মানে একটা জায়গায় তো থেমে যাচ্ছ, এন এর কোনো একটা মান আছে, ধরো 100 বা কিছু একটা, তাহলে সেখানে তুমি থেমে যাচ্ছ। সেই জন্য যেহেতু ফাইনাইটলি মেনি বার তুমি কিছু কন্টিনিউয়াস ফাংশনের যোগফল হিসেবে জিনিসটাকে ভাবছো, তাহলে এইরকম চেহারার যাই ফাংশন হোক না কেন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আর আমরা এই ধরনের ফাংশনকেই পলিনমিয়াল ফাংশন বলেছিলাম। তার কারণ হচ্ছে যে এটাকে পলিনমিয়াল বলা হয়, এই যে এক্সপ্রেশনটা সেটাকে পলিনমিয়াল বলা হয়। আর ফাংশনটা ওই পলিনমিয়ালের রুল দিয়ে এক্স কে পাঠাচ্ছে, সেজন্য ইট ইজ এ পলিনমিয়াল ফাংশন। সো দিস ইজ পারফেক্টলি অল রাইট দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন, প্রত্যেকটা পয়েন্টের জন্য হবে। ভেরি গুড। এবারে নেক্সট এক্সাম্পলে তুমি দেখছো র্যাশনাল ফাংশন। ঠিক আছে, র্যাশনাল ফাংশনটা কি ছিল, যে তোমার ফাংশনের চেহারা যেটা স্ক্রিনে লেখা আছে এক্স্যাক্টলি সেটা, যে তোমার ফাংশনের চেহারা হবে নিউমারেটরে একটা পলিনমিয়াল ডিভাইডেড বাই ডিনোমিনেটরে আরেকটা পলিনমিয়াল। ঠিক আছে, তাহলে এই ফাংশনটাকে তুমি ডিফাইন করতে চাইছো। তো এটা ডিফাইন করতে গেলে তোমার দরকারটা কি, যে ডিনোমিনেটরটা কখনই যেন জিরো না হয়। তো ডিনোমিনেটরে একটা পলিনমিয়াল রয়েছে, তাহলে সেই পলিনমিয়ালের তো রুট বার করা যায়। রুট মানে কি, এক্স ইজ এক্স বারে বারে না লিখে, ঠিক আছে, লেট আস রাইট সামথিং এলস। সো c is a root, c belonging to r is a root, রুট মানে রিয়েল রুট বলছি, হ্যাঁ, কমপ্লেক্স না, রুট অফ b0 প্লাস b1 x প্লাস এটসেট্রা প্লাস bm x টু দি পাওয়ার m ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মানে রুটটা সবসময় ফর অ্যান ইকুয়েশন, ইফ তুমি এক্স এর বদলে যদি সি বসাও তাহলে জিরো ভ্যালুটা দেবে। So this is an equation, right? এটা যেটা লিখেছো b0 plus b1x plus etc plus bm x to the power m equal to 0, this is an equation. ইকুয়েশনের রুট হবে যদি x সমান যদি c বসাও তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। ঠিক আছে, তাহলে b0 plus b1c plus etc plus bm c to the power m is equal to 0 হবে। তাহলে এই যে রুটগুলো, এই রুটগুলোকে আমায় বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা যদি আমি বাদ না দিই তাহলে আমার একটা ডিভিশন বাই জিরো টাইপের জিনিস চলে আসে। সেই জন্য যখন আমি এই ফাংশনটা ডিফাইন করতে যাচ্ছি র্যাশনাল ফাংশন, তাহলে আমার সেখানে প্রথমেই যেটা করতে হচ্ছে যে আমার ডোমেইনটাকে রেস্ট্রিক্ট করে দিতে হচ্ছে। যদিও নিউমারেটরটা পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, ডিনোমিনেটরটাও পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড, কিন্তু যখন আমি র্যাশনাল ফাংশনটা নিচ্ছি তখন আমার ডোমেইনটা কি হয়ে যাচ্ছে, যাবতীয় রিয়েল রুট গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মানে যেখানে ডিনোমিনেটরটা জিরো হচ্ছে সেগুলো সব বাদ। তো সেটা বাদ দিয়ে আমার যে অংশটি পড়ে রইলো সেটাকে আমি ক্যাপিটাল এস বলেছি। ক্যাপিটাল এস ইজ দ্য সেট অফ অল রিয়েল রুটস অফ b0 প্লাস এটসেট্রা প্লাস bm x টু দি পাওয়ার m। আর দেখো ডিগ্রিটা কিন্তু আলাদা হতে পারে, কিছু যায় আসে না। তাহলে এই সেটটা যদি কনসিডার করো তাহলে আবার গতকালের উক্তিগুলোকে খেয়াল করো, যে সেখান থেকে আমি বলতে পারি যে এফ ডিভাইডেড, এফটা অলরেডি ইউজ হয়েছে, সরি, সো লেট মি জাস্ট রাইট দিস অ্যাজ পি ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, তাহলে এটা পি এক্স ডিভাইডেড বাই, ও
px ডিভাইডেড বাই qx এই টাইপের যদি তুমি ফাংশনটা ভাবো, তাহলে দিস ফাংশন ইজ গোয়িং টু বি কন্টিনিউয়াস বিকজ অফ আওয়ার রেজাল্ট, যেটা আমরা গতকাল আলোচনা করেছি। এফ যদি কন্টিনিউয়াস ফাংশন হয় আর জি যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে এফ ডিভাইডেড বাই জিটাও কন্টিনিউয়াস ফাংশন হবে at every point where gx is non-zero, তাই না? ওখানে আমরা একটা পার্টিকুলার পয়েন্টে এটা করেছিলাম। সো লেট আস জাস্ট স্টপ। ওকে, সো আমরা এটাও ক্লিয়ারলি বুঝতে পারছি যে যে কোনো রেশনাল ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। এটা কি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে ওকে, ভেরি গুড। কারণ এই জায়গাগুলো একেবারে ফান্ডামেন্টাল, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাগুলোকে একবার বুঝে নিজের মাথায় স্টোর করে রেখে দেব, তাহলে আমাদের এটা নিয়ে বারে বারে আর চিন্তা করতে হবে না। ঠিক একইভাবে আমরা লিমিটস যখন করেছিলাম তখন দুটো আরো ফাংশন নিয়ে কনসিডার করেছিলাম। সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? সাইন এক্স আর কস এক্স নিয়ে আমার বলতে বেশি পরিশ্রম লাগবে না, কিন্তু অন্য যে চারটে ট্রিগনোমেট্রিক ফাংশন আছে সেখানে যেহেতু ওই ডিভিশনের ব্যাপার চলে আসছে, সেই জন্য আমাদের ওখানে ডোমেইনটা ঠিক করে বলতে পারতে হবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আজকে আমি ওটাকে এক্সাম্পল হিসেবে রাখছি না, ওটাকে আমরা টিউটোরিয়াল হিসেবে পরে না হয় ভেবে নেব। প্রথমত এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ইজ কন্টিনিউয়াস অন আর, পুরো রিয়েল লাইনের উপরে, ঠিক আছে? তো আমি এখানে ছোট করে লিখে দিয়েছি যুক্তিটা আরেকবার, কিন্তু বেসিক্যালি তো আমাদের যেটা দেখা হয়ে গেছে সেটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু এ সাইন এক্স ইজ ইকুয়াল টু সাইন এ, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি ফর অল এ বিলঙ্গিং টু আর। তো এটাই তো আমার ডেফিনিশন অফ কন্টিনিউইটি। সেই জন্য সাইন এক্স ফাংশন যেটা, সেটা কন্টিনিউয়াস অ্যাট এ, আর সেটা হচ্ছে প্রত্যেকটা এর জন্য। দেয়ারফর সাইন এক্স ইজ কন্টিনিউয়াস অন আর, ওইটুকু বললেই হবে। একইভাবে কস এক্স ফাংশনের ক্ষেত্রেও আমরা খেটে খেটে দেখে নিয়েছিলাম যে লিমিট এক্সটেন্ডিং টু এ cos x, মানে যেভাবে দেখেছিলাম সেটাই এখানে আবার করে রিপিট করেছি। হ্যাঁ, cos x is equal to cos a, এটা আমরা দেখে ফেলেছি ফর অল a belonging to r। therefore আমি বুঝতে পারছি যে আমার cos ফাংশনটাও কন্টিনিউয়াস হবে at every real number a, and hence it is continuous on the whole of the real line, right? So as straightforward as that। এবারে আশা করি এটা বুঝতে পারছো, এটার মধ্যে কিছু নেই। এই জায়গাটা যারা একটু লিমিটের চ্যাপ্টারটা দেখেছো তারা দেখবে যে এই জায়গাটা হচ্ছে আমাদের ওই ক্যালকুলেশনটা, এটা কেন হবে আর এটা কেন হবে তার ক্যালকুলেশনটা আমরা ওখানে করে দেখিয়েছিলাম। লিপশিটস ফাংশনের মতন বিহেভ করছে এসব অবজারভেশন করে আমরা বলেছি। তাহলে এই দুটো ফাংশনটা পুরো রিয়েল লাইনের উপরে কন্টিনিউয়াস হয়ে গেল। এবার বাকিগুলো আমি লিখিনি, হ্যাঁ, কিন্তু তুমি যদি, আমার মনে হয় হ্যাঁ লিখিনি, তাহলে আমি যদি বাকিগুলো ভাবি, মানে ট্যান এক্স কোনগুলো পড়ে থাকে, ট্যান এক্সটা বাদ পড়ে রইলো, আর তোমার সেক এক্স, কোসেক এক্স আর কট এক্স, রাইট? এই ফাংশনগুলো সম্বন্ধে কোনো বক্তব্য রাখা হয়নি। তাহলে এরা কন্টিনিউয়াস কোথায় হবে সেটা কি করে বলবো? যে আমার সবকটাই কিন্তু ডিভিশন হচ্ছে, হ্যাঁ, এগুলোকে রেশনাল ফাংশন বলবো না অবভিয়াসলি, কারণ রেশনাল ফাংশন হতে গেলে নিউমারেটর কেও পলিনমিয়াল হতে হয়, ডিনোমিনেটর কেও পলিনমিয়াল হতে হয়। তাহলে এরা ইয়ে নয়, রেশনাল ফাংশন নয়, কিন্তু এরা আসছে কোথা থেকে? দুটো ফাংশন কে ভাগ করে করে আমরা পাচ্ছি এই ফাংশনগুলো। সুতরাং এই ফাংশনগুলোর ডোমেনটা তোমার রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড না। তাহলে ফর এক্সাম্পল ট্যান এক্স এর ক্ষেত্রে আমি কি করব, যে আমি যদি একটা পুরো রিয়েল লাইন না নিয়ে আমি জাস্ট -π/2 থেকে π/2 এই অংশটা ভাবি, তাহলে সেই জায়গাটাতে কসটা কখনোই জিরো হয় না। দেয়ারফর
তোমার cos পাই বাই 2টা 0, তাই না? মনে আছে আশা করি। তাহলে এই জায়গাটাতে যেহেতু cosটা 0 হচ্ছে না, তাহলে আমি যদি রেস্ট্রিকশনটা এখানে করি, তাহলে tan আর sec ফাংশন দুটোই এখানে তোমার কন্টিনিউয়াস হবে। একইভাবে cosec এর ক্ষেত্রে আমার কি করতে হয়? ফর এক্সাম্পল তুমি নিয়ে নিতে পারো ওপেন ইন্টারভাল 0 থেকে পাই। ঠিক আছে? মানে এটা কিন্তু একটা চয়েসের ব্যাপার আছে। তোমরা যদি গ্রাফটা রিকল করো, এটা নিতে পারো, অথবা এর পরেরটা পাই বাই 2 থেকে 3 পাই বাই 2 সেটাও নিতে পারো ইত্যাদি। তাহলে কোসেক এক্স আর কট এক্স এ কি হচ্ছে, ভাগটা হচ্ছে সাইন এক্স দিয়ে। তাহলে তোমাকে যে অংশটা নিয়ে ভাবতে হবে যে সেখানে সাইন এক্স তো 0 হওয়া চলবে না। তো আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, ধরো ওপেন ইন্টারভাল 0 টু পাই নাও, তাহলে সেখানে তোমার সাইন এক্স ফাংশনটা কখনোই 0 হয় না। তাহলে সেই জায়গাতে কোসেক এক্স আর কট এক্সটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে, রাইট? যেই তুমি 0টা ইনক্লুড করার চেষ্টা করবে, এটা ডিফাইন্ডই হবে না। তো যেখানে ডিফাইন্ড সেখানে এরা কন্টিনিউয়াস, এইভাবে হচ্ছে বক্তব্যটা। ঠিক আছে? আর ডিফাইন্ড কিন্তু শুধু ওপেন ইন্টারভাল 0 পাইতে নয়, তাই না? তোমার ওই যাবতীয় পয়েন্টস, দের আর সাম নাম্বার অফ পয়েন্টস, প্রত্যেকটা জেড এর জন্য তুমি এন পাই যদি নিয়ে নাও, তা যেটা বলতে চাইছি যে তুমি যদি এন পাই where n belongs to z, এই জিনিসটা, এই সেটটাকে যদি রিয়েল লাইন থেকে বাদ দিয়ে দাও, তাহলে যে জায়গাটা পড়ে থাকে সেই জায়গাতে কোসেক এক্স আর কট এক্স দুটোই ডিফাইন করা যাবে, আর সেই জায়গাতেই ফাংশন গুলো কন্টিনিউয়াস হবে, রাইট? এইভাবে তুমি জিনিসটাকে নিয়ে ভাববে। তো সেই জন্য আমি ফার্স্ট এক্সাম্পলে লিখিনি, কিন্তু ইট ইজ নট ডিফিকাল্ট নাও টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কারণ আমরা গতকালের সূত্রগুলোকে ব্যবহার করে জিনিসটা করছি। এটা ছাড়া আমার যে দুটো ফাংশন যেটা আমরা প্রথম থেকে ব্যবহার করছি, এটা আমরা জাস্ট অন ফেথ মেনে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমরা অন ফেথ কি মেনে নিয়েছি, যে যে কোনো এ যদি আমি রিয়েল নাম্বার নিই, তাহলে আমার লিমিট এক্সটেন্ডিং টু এ e to the power x is going to be equal to e to the power a, এটা আমরা মেনে নিয়েছি। তাহলে এটা যেহেতু মেনে নিয়েছি, সেই জন্য ই টু দি পাওয়ার এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। একইভাবে আমরা এটাও মেনে নিয়েছি যে যদি আমি যে কোনো এ একটা পজিটিভ নাম্বার নিই, তাহলে তার জন্য লিমিট এক্সটেন্ডিং টু এ log x is equal to log a, রাইট? সো লগ ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে আমরা যেহেতু স্পেসিফিক ডেফিনেশনটা দিতে পারিনি এই ফার্স্ট কোর্সে, সেই জন্য আমরা এটার প্রপার্টিজ গুলো দেখে উই হ্যাভ বিলিভড দিস থিংস। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে লগ ফাংশন ইজ অলসো কন্টিনিউয়াস অন দ্য হোল অফ ইটস ডোমেন অফ ডেফিনেশন। ডোমেন অফ ডেফিনেশন এর ক্ষেত্রে ওপেন ইন্টারভাল 0 টু ইনফিনিটি, মানে এক্সটা পজিটিভ হলে তবেই লগ এক্সটা ডিফাইন করা যাবে অ্যাজ এ রিয়েল নাম্বার। এটা আমরা দেখা আমাদের হয়ে গেছে, সেই জন্য এইগুলোকে আমরা জাস্ট এইভাবে লিখছি আর এটা মেনে নেব। তাহলে যেটা আমি এই এক্সাম্পলস দিয়ে স্পেসিফিক্যালি বলতে চাইলাম, এইগুলো হচ্ছে তোমার বিল্ডিং ব্লকস। ধীরে ধীরে আরো একটু কমপ্লিকেটেড জায়গাগুলোতে যাবে, তাহলে সেই জায়গাগুলোতে এই উক্তিগুলো প্রমাণ না দিয়েই যদি করে ফেলো, তাহলেও তোমার জিনিসটা মেনে নেওয়া হবে। সো তোমরা এটা খেয়াল রাখবে যে পলিনোমিয়াল ফাংশনস কোথায় কন্টিনিউয়াস হবে, অন দ্য হোল রিয়েল লাইন। সাইন এন্ড কস ফাংশন কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। রেশনাল ফাংশনস গুলো কোথায় কন্টিনিউয়াস, যেখানে ডিনোমিনেটর ইজ নন জিরো। আর একইভাবে ই টু দি পাওয়ার এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন, লগ এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য পজিটিভ রিয়েল অ্যাক্সিস। তাহলে এই জিনিসগুলো একেবারে ফান্ডামেন্টাল ফাংশনস, তার উপরে ভিত করে আমরা বাকি ফাংশনস গুলো ডিসক্রাইব করি। সো দেয়ারফর উই উইল রিমেম্বার দিস থিংস ভেরি ওয়েল। ঠিক আছে? নেক্সট আরেক ধরনের কাজ আমাদের করতে হয়, সেটা আমি লিমিটের ক্ষেত্রে বলেছিলাম মোস্ট প্রবলি, হ্যাঁ, বাট অ্যাজ অফ নাও আই এম ফরগেটিং ইট, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি আবার করে বলছি যে ধরো সিচুয়েশনটা এরকম, ঠিক আছে, যে একটা ফাংশন দেওয়া আছে একটা
সেট আই এর ওপরে যাচ্ছে, জেনারেলি আমাদের ইন্টারভালই থাকবে, ঠিক আছে? এফ ফ্রম আই টু আর, আর জি আরেকটা যাচ্ছে জে টু আর। আমি যদিও কিছু আই আর জে সম্বন্ধে বলিনি, তুমি আরবিট্রারি কেসে আই আর জে কে তুমি সাবসেট অফ আর তো হতেই হবে, সেটা তো হচ্ছেই, কিন্তু আমাদের যখন ওয়ার্ক করব, মানে ফর প্র্যাকটিক্যাল ইউজ, আমার আই আর জে দুটোই ইন্টারভেলস হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? খুব হার্ডলি একটা জায়গা হতে পারে যেখানে আমাদের ইন্টারভেল ছাড়া ভাবতে হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা ইন্টারভেলস নেব। আর তাতে তুমি কি চাইছো, যে ইমেজ এফ যেন জের সাবসেট হয়ে যায়, ঠিক আছে? তাহলে তোমার সিচুয়েশনটা এমন ভাবে যাচ্ছে, দেখো, আই থেকে তুমি ফাংশনটা লাগাচ্ছ, লাগিয়ে তুমি কোথায় যাচ্ছ, তুমি ইমেজ এফ এ যাচ্ছ, আর ইমেজ এফটা তোমার সাবসেট অফ জে, এটা তোমার হাতে আছে, আর তারপরে জে এর ওপরে আরেকটা ফাংশন লাগিয়ে দিচ্ছ জি। তাহলে তুমি জি কম্পোজড এফ এই ফাংশনটা ডিফাইন করতে পারো, ঠিক আছে? আমার যেহেতু মনে পড়ছে না যে আমি এটা আগে বলেছি কিনা, সেজন্য আমি আরেক প্রস্থ বলেই নিচ্ছি, ঠিক আছে? তাহলে জি কম্পোজিশন এফ ডেফিনিশনটা কি, যে তুমি যদি যে কোনো এক্স নিয়ে নাও আই এর মধ্যে, তাহলে প্রথমে তুমি এফ এক্স নাম্বারটা নেবে, এফ এক্সটা ইমেজ এফ এ আছে, করে তার উপরে তুমি জি ফাংশনটা লাগাবে। এটা হচ্ছে ডেফিনিশন অফ জি কম্পোজড এফ, ঠিক আছে? সো দিস ইজ ফর অল এক্স বিলঙ্গিং টু আই। তাহলে তোমার যদি এইরকম নিট একটা জায়গা দেওয়া থাকে যে ইমেজ এফ ইজ এ সাবসেট অফ জে, আর দুটো ফাংশন দেওয়া থাকে এফ অন আই এন্ড জি অন জে, তাহলে তোমার জি কম্পোজ এফ তুমি ডিফাইন করতে পারো, আর সেটা একটা ফাংশন অন আই হয়ে যাচ্ছে, রাইট? সো দিস ফাংশন, এই থিওরামটা বলছে যে যদি তোমার এখানে একটা পয়েন্ট এ দেওয়া থাকে আই এর মধ্যে, রাইট, আর এফ এ টা যদি তার একটা নাম তুমি দিয়ে দাও ইকুয়াল টু বি, তাহলে বিটা কোথায় আছে, জে তে, ঠিক আছে? কারণ বিটা ইমেজ এফ এ আছে, আর ইমেজ এফটা তোমার সাবসেট অফ জে, সুতরাং ওটা জে এর এলিমেন্ট হয়ে গেছে। আর ধরো যে এই ফাংশন এফটা এর উপরে কন্টিনিউয়াস, আর জিটা বি এর উপরে কন্টিনিউয়াস, অ্যাট এ, ওপরে বলাটা উচিত না, ওই জায়গায়, হ্যাঁ, মানে বাংলায় যদি আমরা ট্রান্সলেট করি অ্যাটটাকে, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ অ্যান্ড জি ইজ কন্টিনিউয়াস অ্যাট বি, ঠিক আছে? এই সিচুয়েশনটা যদি দেওয়া থাকে, তাহলে তোমার জি কম্পোজ এফ যে ফাংশনটা, সেটাও কন্টিনিউয়াস অ্যাট এ হবে, রাইট? কারণ জি কম্পোজ এফ ফাংশনটা কিন্তু আই এর উপরে ডিফাইন্ড, এটা খেয়াল রেখো। সেই জন্য এটা হচ্ছে তোমার থিওরাম। থিওরামের প্রমাণে একটু পরিশ্রম করতে হয়, সো উই উইল নট, খুব বেশি না কিন্তু তাও করতে হয়, হ্যাঁ। সো খুব যে ট্রিভিয়াল এরকম নয় ব্যাপারটা। তো সেই থিওরামের প্রমাণ, আমাদের যা নিয়ম আমরা ধরে নিয়েছি, আমরা প্রমাণটা করছি না, কিন্তু আমরা এই জায়গাটাকে মনে রাখবো যে ফাংশন এফটা যদি এর উপরে কন্টিনিউয়াস হয়, আর ফাংশন জিটা যদি ইমেজ অফ এর উপরে কন্টিনিউয়াস হয়, মানে বি পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে জি কম্পোজ এফ যে ফাংশনটা, সেটা উইল বি কন্টিনিউয়াস অ্যাট এ। দিস ইজ আওয়ার থিওরাম, ঠিক আছে? সো দিস উই উইল রিমেম্বার। সো লেট আস লুক এট টু স্ট্যান্ডার্ড এক্সাম্পলস আগেন, যেখানে আমরা এই ফাংশনটাকে লাগিয়ে দিতে পারি। প্রথম ফাংশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, অন্য ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। তাহলে সাবধানে বলতে হবে, তাই না? তো আমার প্রথম ফাংশনটা নিচ্ছি fx is equal to a to the power x, যেখানে a is a positive real number, না হলে এটা ডিফাইনই করা যায় না। দেখো, তোমাদের এটা মাথার মধ্যে একটা প্রশ্ন আসা উচিত ছিল, আসছেও হয়তো, যে আমি যদি ধরো -2 নিই, হ্যাঁ, এর একটা ভ্যালু, তাহলে -2 কিউব, এটা তো আমি ডিফাইন করতেই পারছি, তাই না? আমি জানি এটা, একদম ছোটবেলার অ্যারিথমেটিক থেকে আমি জানি যে এটা ইকুয়াল টু -8।
তাহলে হোয়াট ইজ দ্য বিগ ডিল হিয়ার? দ্য বিগ ডিল ইজ যে এইটা আমি ডিফাইন করতে পারছি ঠিকই, কিন্তু আমি যদি -2^7 এইরকম একটা নাম্বার নিয়ে কথা বলতে চাই, তাহলে এইটাকে রিয়েল নাম্বারে ডিফাইন আমি করতে পারবো না। এটাই হয়ে যাচ্ছে ইস্যু। ঠিক আছে, -2^3 বা -2^-3 এটাও ডিফাইন, ওটা কত হবে? -1/8 হবে। তাহলে এই জিনিসগুলোতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু যেই আমি টু দি পাওয়ার এনি ইররেশনাল নাম্বার করি, তখনই ওটা রিয়েল লাইনের বাইরে বেরিয়ে যায়। তাহলে মানে ওটা ডিফাইন করা যায় না আর কি অন দ্য রিয়েল লাইন। সো দেয়ারফোর মানে আমরা জেনারেল জায়গায় যখন ফাংশনটা ডিফাইন করছি, ফাংশনটা তো আমি শুধু ন্যাচারাল নাম্বারস এর জন্য বা শুধু ইন্টিজারের জন্য ডিফাইন করতে পারি না। মানে পারি, আপত্তি নেই কিছু, কিন্তু সেই ফাংশনটা খুব ইউজফুল কিছু ফাংশন হবে না। কারণ আমার জেনারেলি যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করার আমরা করতে বসেছি এই কোর্সে, সেই ফাংশনগুলোতে অন্তত আমার লিমিট নিতে পারা এইসব জিনিস চাই। এবার আমি যদি ফাংশনটাকে শুধু ন্যাচারাল নাম্বারে ডিফাইন করি, তাহলে 1-এ ডিফাইন করার পর আমাকে জাম্প করে 2-তে যেতে হয়, সেখানে আবার ফাংশনের দিকে তাকাতে হয়, তারপরে আবার জাম্প করে 3-এ যেতে হবে, সেখানে ফাংশনের দিকে তাকাতে হবে, ইত্যাদি। তাহলে আমার লিমিট নেওয়া মানে স্মুথলি একটা লাইন বরাবর মুভ করছি, সেই রকম কাজ তো আমি করতে পারবো না। সুতরাং ফাংশনটা ডিফাইন্ড অন n, এই ধরনের ফাংশন অন্তত নট ইউজফুল ফর টেকিং লিমিটস ইন দ্য সেন্স যেটা এখন আমরা করছি। ঠিক আছে, এটার অন্য একটা উপায় আছে, সেটা তোমাদের কোর্সে আনফরচুনেটলি নেই, সেটাকে বলে সিকোয়েন্সেস। কিন্তু যাই হোক, তো ওই জন্যই মানে যেভাবে আমরা লিমিটটা অফ আ ফাংশন ডিফাইন করছি এখানে, সেটাতে আমরা এই ধরনের শুধু হচ্ছে, সেটাতে আমাদের কাজ চলবে না। সেই জন্যই we have been very careful and we are defining it only for positive is। ঠিক আছে, এই জায়গাটাকে ক্লিয়ার রাখবে যে এটা করা যাবে না তো বলা হচ্ছে না কখনো, কিন্তু এটা যেহেতু করা যাচ্ছে না, সেই জন্য আমরা নেগেটিভ নাম্বারসকে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমরা ডেফিনিশনটা কি দিয়েছিলাম? a⁴x এর e⁴x log a, দিস ওয়াজ আওয়ার ডেফিনিশন। আমরা বলতে চাইছি যে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। তো কেন এটা কন্টিনিউয়াস, এটা খুব কেয়ারফুলি বিভিন্ন ফাংশনের নাম টাম যদি নাও দিই, তাহলে দেখো ঘটনাটা কি ঘটছে, যে তুমি এক্স একটা রিয়েল নাম্বার নিলে, তারপরে সেটা কি করছো, প্রথমে এক্সটাকে একটা কনস্ট্যান্ট লগ এ দিয়ে গুণ করছো, রাইট? সো এক্স টাইমস লগ এ, এটা তার মানে এক্স ইজ গোয়িং টু সি এক্স, এই টাইপের একটা ফাংশন নিচ্ছ। তো এটা তো কন্টিনিউয়াস, এক্ষুনি দেখে ফেলেছো, কারণ এটা তো জাস্ট একটা এক্সাম্পল অফ আ পলিনোমিয়াল ফাংশন। সো দিস ইজ কন্টিনিউয়াস, এই পার্টটা এক্সটাকে এক্স লগ এতে নিয়ে গেলে। তারপরে এক্স লগ এ কে কি করছো, মানে নেক্সট স্টেপে তুমি আসলে যে ফাংশনটা ডিফাইন করছো সেটা হচ্ছে y গোয়িং টু e⁴y। তাহলে y গোয়িং টু e⁴y এটাও কন্টিনিউয়াস অন দ্য হোল রিয়েল লাইন। তাহলে এখান থেকে যে তুমি e⁴x log a তে যাচ্ছ কম্পোজিশন করে, সেটা এই জায়গাটাও কন্টিনিউয়াস হচ্ছে ফর এভরি এক্স। তাহলে এক্স থেকে এক্স লগ এ তে গেলে সেটাও কন্টিনিউয়াস অপারেশন, আর এক্স লগ এ থেকে e⁴x log a তে গেলে সেটাও কন্টিনিউয়াস অপারেশন। দেয়ারফোর তোমার এই কম্পোজিশন যে অপারেশনটা করেছো বা কম্পোজিশন অফ ফাংশনস যেটা করেছো, সেটাও কন্টিনিউয়াস হচ্ছে। এই জায়গাটা কি আমি এক্সপ্লেন করতে পেরেছি? ম্যাম আরেকবার বললে একটু ভালো হয়। হ্যাঁ, আমি বলতে চাইছি যে e⁴x log a is a continuous function। ঠিক আছে, সো লেট আস ডু দ্য ফলোইং, যে আমরা দুটো ফাংশন ডিফাইন করি। ঠিক আছে, একটা হচ্ছে hx ইকুয়াল টু x log a, এটা হচ্ছে একটা ফাংশন ফর অল x বিলঙ্গিং টু r। ঠিক আছে, আর আরেকটা ফাংশন ডিফাইন করো gx ইজ ইকুয়াল টু e⁴x ফর অল x বিলঙ্গিং টু r, রাইট? তাহলে তুমি কি বলতে পারছো যে দেন লগ এটা কি? লগ একটা রিয়েল নাম্বার, ফিক্সড রিয়েল নাম্বার, তাই তো?
তাহলে তুমি কিছুক্ষণ আগেই ডিসাইড করেছো যে একটা পলিনোমিয়াল ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে টা কি? ইজ এ পলিনোমিয়াল ফাংশন, তাই না? কারণ এটা এটা হচ্ছে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, এক্স এর পাওয়ার কত? 1, আর লগ এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো দেন ইজ এ পলিনোমিয়াল ফাংশন, শর্টে লিখছি, সো ইট ইজ কন্টিনিউয়াস অন আর। এটা কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। Yes. ওকে, বোঝা গেল। আর জিটা, জি ইজ কন্টিনিউয়াস অন আর, এটা আমরা মেনে নিয়েছি, জাস্ট এক্ষুনি আমরা এটা কথা বলেছি, ঠিক আছে? তাহলে জি ইজ কন্টিনিউয়াস অন আর অ্যান্ড এইচ ইজ কন্টিনিউয়াস অন আর, এই দুটো ঘটনা ঘটেছে। এবারে তুমি জাস্ট কি করছো, যে জি কম্পোজড এইচ ডিফাইন করো, ঠিক আছে? তাহলে জি কম্পোজড এইচ অ্যাট এনি পয়েন্ট এক্স কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু জি অফ এইচ এক্স, এটাই হচ্ছে নিয়ম, definition. So this is equal to g of hx কত? x log a, right? So that is equal to g এর সূত্রটা কি ছিল? যে কোনো x যদি নিই তাহলে ওটাকে e টু দি পাওয়ার x এ পাঠিয়ে দেব। তাহলে এখানে x এর বদলে x log এ চলে আসছে, তাহলে এটাকে আমি কোথায় পাঠাচ্ছি? আমি নিচে লিখছি, আমার একটু জায়গা ওখানে কম। তাহলে e টু দি পাওয়ার x log a, রাইট? কম্পোজিশনটা কি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবার ই টু দি পাওয়ার এক্স লগ এটাই হচ্ছে এফ এক্স, রাইট? এফ এক্স তো তাই হ্যাঁ ছিল। ম্যাম। হ্যাঁ, তাহলে এফটা কি হয়ে গেল? এফটা কম্পোজিশন অফ টু ফাংশনস হয়ে গেল, সুতরাং ওটা কন্টিনিউয়াস হয়ে গেছে, কারেক্ট? দীপ এখন কি করতে হ্যাঁ। এসছে? হ্যাঁ, তো আমরা তাহলে আজকে মানে জাস্ট লেস দেন 1 মিনিট আছে, সো মেবি আই উইল স্টপ এন্ড লেট আস কন্টিনিউ আফটার 2-3 মিনিটস, ঠিক আছে? আবার জয়েন করে যেও, হ্যাঁ?